বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ কাতার। বাংলার জালে এখন পর্যন্ত বল গেছে একবার। বঙ্গবন্ধু টি-20 কাপে বরিশালকে হারালো খুলনা, রাজশাহীকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে মুশফিকের ঢাকা। স্বাগত ৭১-এর খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে কাতারের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং চলছে প্রথমার্ধের খেলা। ১-০ গোলে পিছিয়ে রয়েছে বেঙ্গল টাইগার্স। ম্যাচটা কভার করছেন আমাদের সহকর্মী এতেশাম সবুজ, যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। সবুজ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? প্রথমার্ধের খেলা চলমান, ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ এবং উইং প্লে করছে কাতার, অর্থাৎ দুই দিক থেকে একের পর এক। এত চমৎকার করে আসন বিন্যাস করা হয়েছে, আসন বিন্যাস আবারও কিন্তু দারুণ একটা সেভ করেছেন জিকো দ্য ওয়ান ম্যান আর্মি। এই মুহূর্তে একজন, মানে যদি বলি বাংলাদেশের সো ফার বেস্ট পারফর্মার, একটা দারুণ সেটআপ, দুবার ডস, তারপরে ডান পায়ের ক্রস এবং আফিফ তিনি কিন্তু একটা ফ্লিক করে দিয়েছিলেন, রাইট মোমেন্টার ফ্লিক। সেখানে আনিসুর রহমান জিকো আরো একবার বাংলাদেশের রক্ষকের ভূমিকায়। আনিসুর রহমান জিকোর কিন্তু জাতীয় দলের জার্সিতে এটি দ্বিতীয় ম্যাচ নেপালের সাথে আনিসুর রহমান জিকোর অভিষেক হয়েছিল, কিন্তু সেটা আসলে বোঝার কোনো সুযোগ তিনি রাখছেন না। অভিজ্ঞ গোলকিপার হিসেবে এই রোলটা প্লে করছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তাকেই প্লে করতে হবে মাহাদি এই ম্যাচে। রাইট, এবং খুবই ম্যাচিওর গোলকিপিং। আরো একটা ক্রস কিন্তু ঢুকে গেছে বাংলাদেশের বক্সের ভেতরে, হাইদুস তিনি ঢুকিয়েছিলেন, বলটা ক্লিয়ার করতে হবে। সোহেলের পেস নিয়ে আমি একটু আতঙ্কিত। তিনি কিন্তু একটা চমৎকার হাইদুসকে একটা চমৎকার ডস তিনি দিলেন, কিন্তু সোহেল আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে শেষ মুহূর্তের টাচটা কিন্তু হাইদুসের ছিল। আমি জানি না, কলটা গেল কিন্তু কাতারের পক্ষে। অনেকক্ষণ পরে নাম্বার 4 মোহাম্মদ ওয়াদ, তার পায়ে বল আমরা দেখলাম, কারণ নিচে নামছেই না, কাজগুলা করছেন সব ওপরের মানুষজন যারা মাঝ মাঠে খেলছেন। করিম, আব্দুল আজিজ, আফিফ, হাইদুস, আল মুয়েজ এবং আহমেদ আলা কিন্তু অনেকটা লম্বা সময় তার কাছে খুব একটা বল যায়নি। হাইদুস এবং আফিফ এবার কিন্তু বল নিয়ে ভেতরে ঢুকে পড়েছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণ, একটা ক্রস আবারও ঢুকলো, কিন্তু এবার বিপদ কিন্তু কেটে যায়নি। যখনই আফিফের পায়ে বল যায় তিনি কিছু একটা করবেন, কোনো একটা চান্স তৈরি করবেন এবং অসাধারণ একটা গোল। যেটা বলছিলাম, আফিফ যখনই তার পায়ে বল যায় তখনই নতুন একটা কিছু হবে, সেরকম একটা ইঙ্গিত থাকে। সেই ইঙ্গিতকে আরো একবার বাস্তবে পরিণত করে দিলেন। যেরকম একটা গোল হয়েছে এখানে, দুনিয়ার এই মুহূর্তের সেরা গোলকিপার কে, এরকম একটা প্রশ্ন। ম্যানুয়াল নয়ার, মেবি ম্যানুয়াল নয়ার, মেবি ইয়ান ওব্লাক, যেই হোক না কেন, এটা কিন্তু কারো পক্ষেই মানে সেভ করা সম্ভব না। অসাধারণ একটা গোল কিন্তু আমরা দেখলাম সেখানে আফিফের কাছ থেকে। মাই গড! এবং আফিফ যেভাবে আসলে খেলছিলেন পুরোটা সময় প্রথমার্ধে, তাতে আফিফের এই গোলটা কিন্তু প্রাপ্য ছিল এবং তিনি কিন্তু সেটা আদায় করেই নিয়েছেন। এখানে আসলে আনিসুর রহমান জিকোর কিছুই করার ছিল না। যদি আমরা দেখি, অন টার্গেটে দুটি শট নিয়েছে এবং যার দুটি ছিল অন টার্গেট, এর মধ্যে থেকে কিন্তু আকরাম আফিফ একটি গোল কিন্তু বের করে নিয়েছে ম্যাচের সময় যখন 33 মিনিট। রাইট, বাংলাদেশের ডিফেন্ডার এবং মিডফিল্ডার সবাই কিন্তু এই মুহূর্তে যেটা করে যাচ্ছেন সেটা হচ্ছে যে তাদের কাজটা হচ্ছে ডিফেন্সে থাকা। দুটা গোল এখনো পর্যন্ত বাংলাদেশ দল খেয়ে ফেলেছে। এই মুহূর্তে কিন্তু আরো বেশি আল্ট্রা ডিফেন্সিভ হয়ে যাবে বাংলাদেশ। আমার কাছে মনে হয় যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। এই মুহূর্তে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সময় এসছে। পেস এবং মাঠ, স্পেশালি মিডফিল্ডে বাংলাদেশের কোনো অস্তিত্বই এখনো পর্যন্ত জানান দেওয়া হয়নি। সেই অস্তিত্ব জানান দেওয়ার সময় চলে এসছে। 2 গোলে পিছিয়ে থাকার পর আপনার কাজ কি হতে পারে নাবিল? যেটা বলেছেন অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, কিন্তু সেটা করতে
2-0 গোলে পিছিয়ে এই মুহূর্তে বাংলাদেশ কাতারের বিপক্ষে। ফুটবলের মায়ায় আসক্ত গোটা পৃথিবীটাই, আর যদি হয় বিশ্বকাপ তবে তো কথাই নেই। ফুটবল কিভাবে মরুর বুকে ফুল ফোটাতে পারে, কিভাবে পুরো একটা দেশকে বদলে দিতে পারে তা দেখিয়েছে কাতার। 2022 বিশ্বকাপের আয়োজক দেশটার বদলে যাবার গল্প এতেশাম সবুজের কাছে। The winner to organize the 2022 FIFA World Cup is Qatar. এমন একটা ঘোষণায় বদলে গেছে পুরো একটা দেশ। 11,581 বর্গমাইলের ছোট্ট কাতার সেজে উঠেছে ছবির মতো। অথচ এক যুগ আগে ফিরে গেলেও কিচ্ছু ছিল না ওদের। পার্শ্ববর্তী দেশের সহায়তায় জীবনটা চলে যেত। বেখেয়ালি সেই মানুষগুলোকে স্বপ্ন দেখাতে পেরেছে ফুটবল। আসলে 2022 বিশ্বকাপ ওরাই যে এবারের গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজক। ওদের জীবনটাই ছেয়ে আছে এই বিশ্বকাপে, যেখানে যা কিছু হচ্ছে তার সবটাই 2022কে ঘিরে। বিশ্বকাপের জন্য প্রস্তাবিত 8 স্টেডিয়ামের মধ্যে 3টা প্রস্তুত। আগামী বছরের মধ্যেই শেষ হয়ে যাবে বাকি 5টার কাজ। প্রতিটা স্টেডিয়ামেই আছে ওদের ঐতিহ্য আর সংস্কৃতির প্রকাশ। সাগর পাড়ে নৌকার আদলে তৈরি যেমন হয়েছে, তেমনি ঝিনুকের মতো করে ফুটিয়ে তুলেছে কোনো কোনো স্টেডিয়াম। বিশাল বিল্ডিং দাঁড়িয়ে আছে গোলামির নেশায়। এই সমস্ত বিল্ডিংগুলো হচ্ছে সবকিছু ফুটবলকে কেন্দ্র করে। 2022 সালে যে ফুটবল বিশ্বকাপ এখানে হবে তাকে ঘিরেই যত সব উন্নয়ন কর্মযজ্ঞ এখানে গড়ে উঠেছে। বিভিন্ন আপনি দেখেন রাস্তার যে গাছগুলো সেগুলো কীভাবে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। তাদের দৈনন্দিন জীবন দেখেন, তাদের গাড়ি, তাদের বাড়ি, সব কিছুতেই পরিবর্তন ঘটেছে শুধু একটি মাত্র কারণ, একটি ফুটবলকে নিয়ে। এই জাতি আসলেই আগামীতে এই ফুটবল বিশ্বকাপকে দিয়েই পরিচিত হবে। তাদের আপনি রাস্তায় দেখেন শুধু এক্সপাট্রিয়েট ছাড়া আপনি কিছুই দেখবেন না। কাতার ক্লান্তিবিহীন নির্ঘুম এক দেশ। দিনের আলো চলে গেলে রাতের আধারে দেশটার সৌন্দর্য যেন বাড়ে আরো বহু গুণে। অপরূপ সৌন্দর্যের এই কাতারকে গড়তে সমান অবদান বাংলাদেশিদের। কাতারি জনগোষ্ঠীর প্রায় সমান 4 লাখের মতো বাঙালির পরিশ্রমেই তৈরি হয়েছে এমন সব স্থাপনা। সবকিছুই হয়েছে চোখের পলকে। গোটা দেশটাই পাল্টে গেছে 15 থেকে 20 বছরে। পৃথিবীতে মাথাপিছু আয়ে ওরাই এখন সবচেয়ে এগিয়ে। সাগরের বুকে দাঁড়িয়ে আছে বিশাল অট্টালিকা। একটা ফুটবলকে কেন্দ্র করে এমন সব আয়োজন কাতারে। ফুটবল যে কেবলই একটা খেলা নয়, ফুটবল যে মানুষের হৃদয়ের স্পন্দন, ফুটবল যে বদলে দিতে পারে একটা জাতিকে, একটা দেশকে, তা প্রমাণ করেছে এই কাতার। 2022 বিশ্বকাপকে সামনে রেখে তারা তাদের দেশটাকেই এমনভাবে বদলে নিয়েছে। নিশ্চয়ই ফুটবলের কাছে আজীবন ঋণী থাকবে এই দেশটা। এদেশাম সবুজ, 71, দোহা, কাতার। বঙ্গবন্ধু টি-20 কাপে হেরেই চলেছে তামিমের বরিশাল। কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলতে পারেনি মাহমুদুল্লাহর খুলনার সাথে। ম্যাচ হেরেছে 48 রানের বড় ব্যবধানে। তবে টানা দ্বিতীয় জয় পেয়েছে মুশফিকের ঢাকা। রাজশাহীকে হারিয়েছে 25 রানে। রহমান পেয়ারের রিপোর্ট। এমন চেষ্টা টিম স্পিরিট বাড়ায়, তবে বরিশালের খুব একটা বাড়েনি। এমনকি ওপেনিং থেকে 4-এ নেমে যাওয়া সাকিবের ব্যর্থতাতেও সৌভাগ্যের কপাট খোলেনি। সর্বনাশ যা করার আগেই করে গেছেন খুলনার ওপেনার জাকির হোসেন। এই তরুণের 42 বলে 63 তামিমের দলকে বিপদে ফেলে। He will be really happy getting the opportunity. Alhamdulillah, Riyad also. শেষ বেলায় খুলনার কাপ্তান রিয়াদের 14 বলে 24। ওতেই বোর্ডে জড়ো হলো 173। It was Ariful Haq finishing off with রান তাড়ায় তামিম আগ্রাসী। ইমনের সাথে 57 রানের উদ্বোধনী জুটি। 21 বলে 32 রান করা কাপ্তানের বিদায়ে পথ হারায় বরিশাল। তৌহিদ হৃদয়ের সঙ্গে দলের হাল ধরার চেষ্টা করেছিলেন ইরফান শুক্কুর। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এ জুটি ভাঙেন সাকিব। ইনিংসের 1 বল বাকি থাকতেই 125 রানে অল আউট বরিশাল। টুর্নামেন্টে তৃতীয় জয় খুলনার। a wicket comes about. দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর সামনে ঢাকা। শুরুতেই মুশফিকের একরাশ বিস্ময়। ওপেনিংয়ে পাঠালেন নাইম হাসানকে। তবে হুট করে পাশার দান উল্টে দিতে পারেননি এই বোলার। চাপটা আরো বাড়িয়েছেন নাইম শেখ। বিপদে ঢাকাকে রক্ষা করতে আছেন মুশফিক। 29 বলে কাপ্তানের 37।
পঞ্চম উইকেটে 2 আলীর খেল। 39 বলে 67 ইয়াসিরের, 23 বলে আকবরের অপরাজিত 45। ঢাকার সংগ্রহ 175। Very content. Oh, that's not good work. রনি তালুকদার ও ফজলে মাহমুদের ব্যাটে লড়েছে রাজশাহী। 24 বলে রনির 40, ফজলে মাহমুদের 50। Get this, all the way. দুজনকে আউট করেন মুক্তার আলী। 5 বল আগেই অল আউট রাজশাহী। ঢাকার দ্বিতীয় জয়। The Bangabandhu T20 Cup well, but they're bouncing back now. 2 wins on the go. Bexham রহমান পেয়ার 71। This is convincing. বঙ্গবন্ধু টি-20 কাপে শুরু থেকে আলোচনায় মিরপুরের উইকেট। অনেকেই বলছে উইকেটগুলো ব্যাটসম্যানদের পক্ষে নয়, ওরা কেবল বোলারদের দিচ্ছে সায়। কেউ আবার বলছেন উইকেটগুলো দোষী নয়, 22 গজের আসলে কি হাল তা দূর থেকে বলা দায়। তবুও ম্যাচগুলোর পরিসংখ্যান ঘাটলে তো কিছুটা পরিষ্কার হওয়া যায়। দোষটা কি উঠোনের নাকি নাচিয়ের, বাকিটা জানাচ্ছেন নাজমুল রানা। আইপিএল থেকে বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অথবা এলপিএল, টি-20 ক্রিকেট মানেই তো উইকেট হবে ব্যাটিং ফ্রেন্ডলি। 4 ছক্কার ছড়াছড়ি না হলে তো এই ফরম্যাটটা ঠিক জমে না। তাই শুরু থেকেই প্রশ্ন ছিল বঙ্গবন্ধু টি-20 কাপের উইকেটগুলো কেমন হচ্ছে। উত্তরটাও ছিল ওরকমই হবে। কথার ডালপালা কেটে এবার মাঠে ফেরা যাক। প্রথম ম্যাচে 169 রান তোলে রাজশাহী, মাত্র 2 রানে ওই ম্যাচটা হারে ঢাকা। দ্বিতীয় ম্যাচেও বরিশাল খুলনা দুইটা দলই ছাড়িয়েছে 150 ঘর। 3 নম্বর ম্যাচটাতে রান ছিল 150 কাছাকাছি, তবে 4এই যেন বিপর্যয়। চট্টগ্রামের কাছে 88তেই গুটিয়ে গেল মুশফিকের ঢাকা। প্রশ্ন উঠল, তবে কি উইকেটগুলো ব্যাটসম্যানদের পক্ষে নয়? সেই প্রশ্নটা আরো জোরালো করল সাকিবদের বিপর্যয়। 86 রানেই চট্টগ্রামের বিপক্ষে গুটিয়ে গেল ওরা। 6 এসে আবারও বাড়তে লাগলো রানের গতি। 130-এর বেশিই পেল দুইটা দল। 7-এ সপ্ত সুরটা চলল আরও। চট্টগ্রামের দেয়া 150 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বরিশাল থামল 141-এ। 8-এ আবারও বিপর্যয়। খুলনার 146 রানের টার্গেট তাড়া করতে গিয়ে ঢাকা করল মাত্র 109। নবমে আরও নিচে নামলো বরিশাল, 108-এই থামে ওরা। ছোট্ট রানে বড্ড বেশি সময় নিল ঢাকা। জিততে লেগেছে 19টা ওভার প্রায়। তবে কি দিনে দিনে ধীর হচ্ছিল মিরপুরের উইকেটগুলো? না, উত্তরটা একেবারেই না। 10ম ম্যাচেই কুয়াশার পরে ব্যাটে সুবিধা মেলে এমন সমীকরণ উল্টে 176 করল চট্টগ্রাম। জবাবে সমানে সমান লড়াইটাই করেছে রাজশাহী। 10টা ম্যাচের পরে তবে হিসেবটা দাঁড়ালো কি? দোষটা আসলে কার, পিচের নাকি ব্যাটসম্যানদের? উইকেট ভেরি গুড। লাস্ট ম্যাচও দেখছেন 170, ওটা অলমোস্ট চেজ হয়ে যাচ্ছিল। সো উইকেট নিয়ে নো কমপ্লেন। হয়তো বা একটা গ্যাপ ছিল, ওটার জন্য হয়তো বা একটু, বাট ভালো কামব্যাক করবে আশা করতেছি। আফতাবের কথাতেই কি উত্তরটা নেই? লিটন দাসের ধারাবাহিকতাই কি বলছে না যত দোষ ওই নন্দ ঘোষের কিংবা নাচতে না জানলে উঠোন বাঁকা? নাজমুল রানা, 71। ভারতীয় টেনিসের পোস্টার গার্ল সানিয়া মির্জা টেনিস কোর্টে তার দুর্ধর্ষ শট দেখতে অভ্যস্ত সকলেই, কিন্তু সেই টেনিসের কোর্ট এখন তার কাছে অতীত। ওয়েব সিরিজ দিয়ে অভিনয় জগতে পা রাখছেন ভারতের গ্ল্যামার গার্ল। লকডাউনে তরুণ দম্পতিদের নানা সমস্যা আর সমাধানে রূপালী পর্দায় দেখা যাবে সানিয়া মির্জাকে। অনিক জাবেরের রিপোর্ট। টেনিসের মাঠ দাপিয়ে বেরিয়ে ঝড় তুলেছেন লাখো পুরুষের হৃদয়। টেনিস কোর্টে তার দুর্ধর্ষ শট দেখে অভ্যস্ত সকলে। তার রূপের জাদুতেও মুগ্ধ 8 থেকে 80। র্যাকেট ছেড়ে সানিয়া মির্জা এবার ঝড় তুলতে আসছেন অভিনেত্রী হয়ে। নিয়ে অভিষেকটা ছোট পর্দা দিয়েই হচ্ছে গ্ল্যামার গার্ল সানিয়া মির্জার। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, যক্ষ্মা রোগের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর জন্য এমটিভি নিষেধ অ্যালোন টুগেদার নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন এই টেনিস তারকা। ওয়েব সিরিজে অভিনয় নিয়ে সানিয়া মির্জা বলেছেন, ভারতে 30 বছরের নিচে যাদের বয়স তাদের প্রায় অর্ধেকই যক্ষ্মা রোগে আক্রান্ত। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং রোগ সম্পর্কে চিন্তাধারা বদলাতেই আসছে এই ওয়েব সিরিজ। সদ্য বিবাহিত দম্পতির জীবনে নানা সমস্যার টানাপোড়েনই এই ওয়েব সিরিজের মূল বিষয়বস্তু। করোনার সাথে যক্ষ্মা রোগে আক্রান্তদের অবস্থা কতটা খারাপ হয়, সেই সাথে কি করণীয় তাই তুলে ধরা হবে এখানে। 5 পর্বে দেখানো হবে এই ওয়েব সিরিজ। এমটিভি ইন্ডিয়া এবং এমটিভি নিষেধের সোশ্যাল মিডিয়া পেজে 5 পর্বের এই ওয়েব সিরিজ প্রচার করা হবে। অনিক জাবের, 71। এখনো শেষ হয়নি রমনা টেনিস কমপ্লেক্সের পুনর্নির্মাণের কাজ, আর এজন্যই মুজিব শতবর্ষ জাতীয় টেনিস গড়াচ্ছে
রাজশাহী কমপ্লেক্স আর ঢাকা ক্লাবে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন দুটো কোর্টে জরুরি কিছু কাজ বাকি আছে, এজন্য নিয়োগ দেওয়া হয়েছে বিদেশি কনসালটেন্ট। কাজ শেষ হলেই চালু হবে রমনা টেনিস কমপ্লেক্স, আয়োজিত হবে জাতীয় আর আন্তর্জাতিক টুর্নামেন্ট। উপল নন্দীর রিপোর্ট। সংস্কার নয়, রমনা টেনিস কমপ্লেক্সের পুনর্নির্মাণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, আর তাতেই পাল্টে গেছে টেনিস ফেডারেশনের চেহারা। পরিষ্কার ফুটে উঠেছে আধুনিকতার ছাপ, পৌঁছে গেছে আন্তর্জাতিক মানে। 1972 সালে বাংলাদেশ টেনিস ফেডারেশন প্রতিষ্ঠার পর 1977 সালে বসানো হয়েছিল কয়েকটা টেনিস কোর্ট। সময়ের সাথে সাথে সবই হয়েছিল ব্যবহারের অনুপযোগী। পুনর্নির্মাণের পর 8টা কোর্টই পেয়েছে চকচকে চেহারা। প্রায় 10 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প শেষ হবার কথা ছিল আরো অনেক আগেই, তবে নানা কারণে সংস্কার পিছিয়েছে, কিছু কাজ এখনো বাকি। আমরা একজন এক্সপার্ট নিয়োগ করেছি বাইরের, যে তিনি এসে দেখছেন। এই করোনা পরিস্থিতির কারণে তিনি আসতে পারেননি, তবে সহসাই তিনি আসবেন, তখন তাদের পরামর্শ নিয়ে আমরা এটা চূড়ান্ত করব। নতুন করে ঢালাই দিয়ে 5 স্তরের তাপ নিরোধক ফ্লুইড প্রলেপ দেওয়া হয়েছে কোর্টের উপর। বদলে গেছে ফ্লাডলাইট, বসে গেছে জিম আর মিডিয়া সেন্টারও। ডিজাইন থেকে শুরু করে নির্মাণ সবই করেছে এনএসসি। আইটিএফ এর সঙ্গে এটিএফ এর সঙ্গে যোগাযোগপূর্বক এখানে করোনা পরিস্থিতি উত্তরণ হলে তখন আমরা বিভিন্ন আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। এখনো প্রস্তুত নয় দেশের টেনিসের প্রধান ভেন্যু, সে কারণে শুক্রবার থেকে শুরু হওয়া মুজিব শতবর্ষ জাতীয় টেনিস গড়াবে রাজশাহী টেনিস কমপ্লেক্স আর ঢাকা ক্লাবে। প্রথম পর্বে কোর্টে নামবে অনূর্ধ্ব 12, 14, 16 আর 18 খেলোয়াড়রা। দ্বিতীয় পর্ব ঢাকাতে হবে পুরুষ আর নারী এককের খেলা। যে সমস্ত আমাদের অনুমোদিত এফিলিয়েটেড ক্লাব রয়েছে তারাও নিয়মিতভাবে প্রশিক্ষণ নিচ্ছে। আমরাও এই সমস্ত প্রশিক্ষণ মনিটরিং করছি, আমরা তাদেরকে কোচ দিচ্ছি। সুতরাং আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে বাংলাদেশ টেনিসের উজ্জ্বলতা বা কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। আধুনিক ভেন্যু পাচ্ছে টেনিস ফেডারেশন। সবার বিশ্বাস হয়তো এবার গতি পাবে দেশের টেনিস, বেশি বেশি টুর্নামেন্ট হবে, মিলবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়। উপল নন্দী, 71, ঢাকা।